আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, তোমাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আমি আব্দুল হাই আছি তোমাদের সাথে। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইচএসসি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ক্লাসটি দেখেছো, তোমরা মূলত সেখানে আমরা একদম বেসিক লেভেল থেকে তোমাদের এইচএসসি বইটা আলোচনা করার জন্য চেষ্টা করেছি। এবং তোমরা যারা ওই ক্লাসটি দেখেছো এবং তোমরা হয়তো এখন কোথা থেকে শুরু করতেছি এবং কেন এখান থেকে শুরু করতেছি এটা হয়তো তোমরা বুঝতে পারছো। তো না বুঝলে সমস্যা নাই, যারা নতুন আসছো তাহলে তোমাদের জন্য থাকবে এখান থেকে ভালো করে পড়বা। দেন তোমাদের এই কমেন্ট বক্সে আমাদের ভিডিও, তুমি যেখান থেকে ক্লাসটা দেখতেছো ওই ক্লাসের কমেন্ট বক্সে একটা পরীক্ষার লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমরা পরীক্ষাটা দিয়ে দিবা, যাতে তোমরা কি শিখেছো সেটা তোমরা এই ক্লাস থেকে বুঝতে পারো। ওকে, সো আশা করি তোমাদের জার্নিটা ভালো হবে। যদি কোনো ধরনের কোয়েশ্চন থেকে থাকে তাহলে যে কোনো সময় তুমি আস্ক করতে পারো, জিজ্ঞেস করবা, অ্যান্ড আমি চেষ্টা করব সবসময় তোমাকে সাহায্য করার জন্য। ওকে, সো আমরা এখন কি করব বলতো, আমাদের মূলত আজকে কি নিয়ে আলোচনা করব সেটা একটু দেখে আসি। ওকে, সো আমরা পার্ট 1, ঠিক আছে, পার্ট নাম্বার 1, পার্ট হচ্ছে 2, অর্থাৎ এই পার্টে আমরা এর আগে একটা ক্লাস করেছি, সেজন্য এটা হচ্ছে পার্ট 2, পার্ট কিন্তু 1, এটা মনে রাখো। ওকে, অর্থাৎ পর্ব 2, পার্ট নাম্বার হচ্ছে 1। আশা করি এখন বুঝছো। তো বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ, তো আমরা গত ক্লাসে পড়েছি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ হচ্ছে 5টি। জাস্ট আমরা 5টি কি এগুলো দেখছি। এখন এগুলো একটু ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, হয়তো তোমরা অনেকেই বুঝবা না। যাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা আছে, স্বপ্ন আছে, ড্রিম আছে, তোমরা শুরু থেকে একটু জোরদার দিবা, ঠিক আছে। এগুলো অনেক সময় শুরু থেকে একদম বেসিক কোয়েশ্চেনের আসে, তোমরা হয়তো পারবা এই ধারণা থেকে বসে থাকো, কিন্তু এটা পারো না। ওকে, সো দেখো, তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, তোমরা টেস্ট পরীক্ষা দিতে হবে, তোমাদের কমপক্ষে একবার পড়তে হবে বইটা, আমি যেখান থেকে পড়াবো এটা। আচ্ছা, এটা আমরা শেষে আরেকটু দেখব। ওকে, সো মূলত আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। তোমরা একটু কলম থাকলে খাতা কলম নিয়ে একটু বসো, তাইলে একটু এটা ক্লাসটা ভালো হবে সবার জন্য। ওকে, না হয় দেখবা একটু পর ভুলে যাবা, এরকম হবে। ওকে, দেখো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ তোমাদের মেইন বইয়ে, আমি পেজ নাম্বারটা একটু বলি। তোমাদের মেইন বইয়ের পেজ নাম্বার হচ্ছে 3। ওকে, তোমরা ধরতে পারো তোমাদের যাদের ইচ্ছা। ওকে, তো আমরা এখন কি দেখব বলো তো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ। তো আমরা বিশ্বগ্রাম অথবা এলিমেন্টস অফ এস্টাবলিশিং গ্লোবাল ভিলেজ এর 5টা উপাদান দেখছিলাম। কয়টা উপাদান? 5টা। একটা হচ্ছে কি, হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। ওকে, তো তোমরা হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এখন তোমরা অনেকেই বুঝে গেছো। ওকে, তারপরও পড়ি তাইলে একটু ভালো হবে। ওকে, তাহলে দেখো, এরপর কি আছে, প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার সমূহ, প্রোগ্রাম অথবা সফটওয়্যার। এরপর ব্যক্তিবর্গের সক্ষমতা, এরপর ডেটা বা ইনফরমেশন, এরপর ইন্টারনেটের সংযুক্ততা। ওকে, তো আমরা বিষয়গুলো নিয়ে কি একটু কেন এগুলা দেওয়া হয়েছে একটু আমরা আলোচনা করি, তাহলে বুঝতে পারবো বিষয়টা আসলে কি। দেখো, হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। হার্ডওয়্যার বলতে কি বুঝো বলো তো, মানে ধরো আমি যে একটা ফোন ইউজ করতেছি, এখন তুমি ক্লাস করতেছো একটা ফোনের মাধ্যমে করতেছো নিশ্চয়, অথবা কম্পিউটারের মাধ্যমে করতেছো, এটা একটা হচ্ছে হার্ডওয়্যার। এটা একটা কি, হার্ডওয়্যার। ওকে, বুঝতে পারছো এবার? তো তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখো তো, হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট সমূহকে বোঝায়। ফিজিক্যাল মানে বুঝছো, যেটাকে হাতে ধরা যায়, ছোঁয়া যায়, এটাকে আমরা কি বলি, ফিজিক্যাল বলি না? তাইলে যেটাকে আমরা হাতে ধরতে পারবো সেটাকে আমরা কি বলবো, ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট। এরকম ফিজিক্যাল যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, এরকম একটা জিনিসকে আমরা কি বলবো, হার্ডওয়্যার অথবা সফটওয়্যার বলবো। ওকে, এখানে কোনো ডাউট থাকার কথা, তুমি যে কোনো সময় বলতে পারবা না। তোমরা জাস্ট একটা মনে রাখো, জাস্ট একদিনের জন্য শিখবা না, শুধু পরীক্ষার জন্য শিখবা না। এটা মনে করো এই যুগে বর্তমান আমাদের যে জেনারেশন চলতেছে এখন, এটা হচ্ছে হিউজ ডিমান্ডেবল একটা জিনিস আইসিটি। সো সেজন্য তোমরা শুরু থেকে একটু গুরুত্ব দাও। যদি তোমার জীবনে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই সেক্টর যাতে তুমি একটা কিছু একটা করতে পারো, এই মানে টেন্ডেন্সিটা তুমি রাখো মাথায়। ওকে,
তো যেমন বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন প্রিন্টেড সার্কিট বোর্ড, আচ্ছা পিসিবি বোর্ড একটা হয়তো তোমরা নাম শুনছো যারা মোবাইল নিয়ে অটোমোবাইল নিয়ে পড়ো, অথবা মোবাইলের একটা বোর্ড আছে না, মানে আমরা কি বলি এটা মাদার বোর্ড বলি, এটা হচ্ছে একটা প্রিন্ট সার্কিট বোর্ড অথবা পিসিবি বোর্ড। তারপরে ডিসপ্লে, প্রিন্টার, তারপর কি আছে ইত্যাদি হচ্ছে কি ফিজিক্যাল হার্ডওয়্যার। তো বিশ্বগ্রামে যে কোনো ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয়। মানে এই যে এ ধরনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহৃত হয়, প্রিন্টার, পিসি বোর্ড ব্যবহৃত হয়, ডিসপ্লে ব্যবহৃত হয়, মনিটর ব্যবহৃত হয়, প্রিন্টার ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে সবগুলো কি এক ধরনের এই সবগুলা বিশ্বগ্রামে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ফোন, স্মার্টফোন ও অডিও ভিডিও রেকর্ডার, ওয়েবক্যাম, স্যাটেলাইট, রেডিও, টেলিভিশন ইত্যাদি হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত। আচ্ছা তুমি হার্ডওয়্যারের কনসেপ্টটা মাথায় রেখো, এরপর টেলিফোন থেকে শুরু করে ব্লুটুথ সহ সবগুলো তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তোমার একটা কথা হচ্ছে তুমি ভুল করবা, প্রথমে ফার্স্ট অফ অল ভুল করবা, এরপর শিখবা, ঠিক আছে? ভুল না করে শিখলে এটা কখনো পারফেক্টলি শেখা হয় না কখনো। ওকে, সো আশা করি তোমরা এটা বুঝছো। এরপর দেখো 2 নাম্বার হচ্ছে প্রোগ্রাম সমূহ। হোয়াট ইজ প্রোগ্রাম? হ্যাঁ, প্রোগ্রাম তোমরা কি জানো? হ্যাঁ, দেখো কম্পিউটারের কর্ম উপযোগী করার জন্য এবং কম্পিউটার দ্বারা কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত প্রোগ্রাম সমূহকে সফটওয়্যার বলে। স্যার প্রোগ্রাম কি? দেখো আমি তোমার সাথে কি বাংলা ভাষায় কথা বলতেছি, তুমি আমার কথা আমি যেটা বলতেছি সেটা তুমি ক্যাচ করতে পারতেছো, বুঝতে পারতেছো, তাই না? এটা হচ্ছে একটা ভাষা। তো কম্পিউটারের কিছু ভাষা আছে, হ্যাঁ, এই কম্পিউটারের ভাষাগুলোকে আমরা সাধারণত প্রোগ্রাম বলি। এখন প্রোগ্রামের আরও এটা ইন ডিটেলসে আরও অনেকে আছে, অনেক কিছু আছে। তো তোমরা যখন পঞ্চম অধ্যায় অথবা চতুর্থ অধ্যায়ে যাবা তখন এখানে একটু দেখবা। ওকে, এখন শুধু এটা বুঝো কতগুলা প্রোগ্রাম হচ্ছে কতগুলা নির্দেশের সমষ্টি, কতগুলা কি নির্দেশ অথবা আদেশের সমষ্টিকে আমরা কি বলি? সফটওয়্যার অথবা কম্পিউটার বলি, দুঃখিত প্রোগ্রাম বলি। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের প্রয়োজন। সো সফটওয়্যার হচ্ছে একটা হার্ডওয়্যারের প্রাণ। প্রাণ মানে কি? তো তোমার কাছে ধরো তুমি এখন কি চালাচ্ছ, অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছ, এই যে আমি তোমাকে ক্লাস করাচ্ছি এটা আমি নিশ্চয়ই উইন্ডোজ ইউজ করতেছি, অনেক সময় হয়তো বা লিনাক্স ইউজ করতে পারি, অথবা অন্য একটা যে কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। এখন তোমার ফোনটা কি বলো তো? আইফোন হতে পারে, অ্যান্ড্রয়েড হতে পারে, অথবা অন্য যে কোনো একটা সাইট হতে পারে। এখন এই যে তোমার অ্যান্ড্রয়েড সাইটটা, এটা একটা হচ্ছে কি, অ্যান্ড্রয়েডটা হচ্ছে একটা প্রোগ্রাম, ওকে, অথবা সফটওয়্যার। এটার মাধ্যমে তুমি যে এভাবে ক্লিক করতেছো, তুমি পাওয়ারটা বাড়াইতে পারতেছো, তারপর কোনো একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারতেছো, সবগুলো হচ্ছে একটা কি প্রোগ্রাম। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি একটু কথা জুড়ে বলতেছি বা স্পিডি বলতেছি, যদি এরকম হয় না বুঝে থাকো তাহলে তুমি যে কোনো সময় আমাকে কোয়েশ্চেন করবা, সমস্যা নেই। ওকে, তো সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। এই যে আমি অপারেটিং সিস্টেম বললাম না, এই যে অপারেটিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে। অপারেটিং সিস্টেম আছে, আবার কি আছে ব্রাউজিং সফটওয়্যার। ব্রাউজিং সফটওয়্যার মানে কি গুগল, ইয়াহু, তারপরে মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে কি ব্রাউজিং সফটওয়্যার। এরপর কমিউনিকেটিং সফটওয়্যার, এই যে আমরা মেসেঞ্জার কথা বলি না, তাইলে এখন যে কোনো একটা বিষয়, যে কোনো একটা কমিউনিকেটিং সফটওয়্যার। এরপর প্রোগ্রামিং ভাষা। ওকে, প্রোগ্রামিং ভাষা কি এটা আমরা সামনে আগে পড়বো। তোমরা একদমই বই পাবা না যে আমরা কি বাইনারি কি, তারপর HTML CSS এগুলা কি আইসিটির জন্য একটা হার্ডওয়ার্ড না, কোনো সমস্যা নেই, এগুলো এত কঠিন না, বুঝছো? জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, এগুলো ছাড়া কিছু না। এরপর দেখো 3 নাম্বার হচ্ছে ব্যক্তিবর্গের সক্ষমতা। এখন তোমার কাছে ভালো একটা পিসি আছে অথবা কম্পিউটার আছে অথবা ডিজিটাল ডিভাইস আছে, এখন সেখানে তুমি কি করছো, একটা ভালো সফটওয়্যারও আছে। এখন তুমি যদি বলো, এখন একটা ব্যক্তি যদি ফেসবুক অথবা যে কোনো একটা বিষয় অথবা যে কোনো একটা জিনিস আর কি সে ইউজ করতে না জানে, তাইলে তার কি হবে না। তাইলে এটা হচ্ছে কি হিউম্যান ক্যাপাসিটিটা লাগবে। হিউম্যান ক্যাপাসিটি মানে কি? এই যে তুমি আমার ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা কি তুমি নিশ্চয়ই ইউটিউব অথবা ফেসবুক অথবা যে কোনো একটা সাইট থেকে দেখতেছো না? তো এখন এটা কি একটা হচ্ছে তোমার সক্ষমতা, তোমার ক্যাপাসিটি কি, তুমি একটা ফোন দিয়ে একটা ক্লাস আনতে পারো, এটা হচ্ছে কি ব্যক্তিবর্গের সক্ষমতা। বিশ্বগ্রামের উপাদানের মধ্যে ব্যক্তিবর্গের সক্ষমতা অন্যতম। ব্যক্তিবর্গের সক্ষমতা একটা এখানে 3 নম্বর দিয়েছেন, এটা ফার্স্ট, এটা মনে করো, ঠিক আছে? এটা ফার্স্ট লেভেল দেওয়ার কথা। ওকে, তারপরে সমস্যা নাই, তোমরা হয়তো জানো, হ্যাঁ, তারপর শিখবা, এটা জীবনের জন্য শিখবা, পরীক্ষার জন্য না।
তাহলে এরপর দেখো আইসিটি নির্ভর বিশ্বগ্রাম তৈরির জন্য মানুষের সক্ষমতা অত্যাবশ্যক, খুবই প্রয়োজন এটা। এরপর আছে ডেটা বা ইনফরমেশন। ওকে, তো এখন ডেটা বা ইনফরমেশন দুইটা এখানে দিল। ডেটা কি, ইনফরমেশন কি, তোমরা এটা জানো না? ডেটা হচ্ছে, তো তোমরা এটুকু বুঝো কি না বর্ণ আর বাক্যের মধ্যে ওয়ার্ডের মধ্যে পার্থক্য বুঝো? মানে লেটার আর ওয়ার্ড, দুইটার মধ্যে ডিফারেন্স কি? লেটার হচ্ছে এটা দিয়ে এ বি সি ডি, একটা লেটার না? এরপর ওয়ার্ড হচ্ছে কি, ধরুন অ্যাপল, ক্যাট, হ্যাঁ, এরকম যে কোনো একটা ওয়ার্ড হতে পারে। তার মানে কি একটা সিঙ্গেল, যখন সিঙ্গেলি কোনো একটা লেটার পাশে বসতেছে, এগুলো কোনো অর্থ প্রকাশ করতেছে না। যখন তুমি সাজিয়ে গুজিয়ে একটা অ্যাপল লিখতেছো, APPLE অ্যাপল লিখতেছো, তখন সেটা নির্দিষ্ট একটা কি অর্থ নিশ্চয়ই বুঝতে পারতেছো। তার মানে কি, এটা বুঝে নাও যে কোনো একটা ডেটা হচ্ছে কোনো একটা ঘটনার আগোছালো কিছু তথ্য, আগোছালো কিছু জিনিসকে আমরা ডেটা বলবো। আর এগুলো যখন গুছিয়ে প্রক্রিয়াজাত করব, তখন সেটাকে আমরা কি বলবো? ইনফরমেশন বলবো। আমি জাস্ট আগে থেকে বলে দিলাম, তোমাদের বইয়ে দেখবা এটাই বলবে। ডেটা বা উপাদান হলো তথ্যের উপাদান। তথ্যের কি? ডেটা বা উপাত্ত হলো, দুঃখিত উপাদান বলছি, উপাদান হলো, উপাত্ত হলো তথ্যের উপাদান। ডেটা হচ্ছে তথ্যের মৌলিক ধারণা, যা সাজালে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন তৈরি করা হয়। যা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন অথবা এই যে আমরা একটু আগে আমি যেটা বলছি সেটা তৈরি করা হয় কিসের মাধ্যমে? ডাটাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে। তারপরে না বুঝলে আমি একটু উদাহরণ দিই। দেখো তোমার কাছে চিনি, চা, এরপর কি আছে লবণ এবং পানি দিয়ে তুমি কি করো? চা তৈরি করো না? তাহলে এই যে চা তৈরি করতেছো, এটা হচ্ছে ধরো তুমি এটা যেটা চা হয়েছে এটাকে তুমি ইনফরমেশন ধরে নিতে পারো। আর চিনি, লবণ, পানি এগুলো হচ্ছে কি ধরতে পারো? ডেটা ধরতে পারো। আশা করি এটা বুঝছো, এটা আর এত কঠিন কিছু না। এরপর দেখো ডেটা হচ্ছে কি তথ্যের মৌলিক ধারণা, যা সাজালে বা প্রক্রিয়াকরণের মাধ্যমে তথ্য বা ইনফরমেশন তৈরি করা হয়। এটি অঙ্ক, বর্ণ, টেক্সট, ইমেজ, ভিডিও, এমনকি গ্রাফও হতে পারে। গ্রাফ তো তোমরা চিনো, ক্লাস 9-10 অনেক করছো আশা করি, এটা আর বলার দরকার নাই। দেখো অঙ্ক হতে পারে, অঙ্ক মানে বুঝছো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক, মানে আবার 1 থেকে 100 পর্যন্ত এটা বুঝবা না কখনো। তাহলে কি আছে? টেক্সট থাকতে পারে, বর্ণ থাকতে পারে, এটা বর্ণনা দিছে, হ্যাঁ বর্ণনা থাকতে পারে, টেক্সট থাকতে পারে, ইমেজ মানে কি বুঝো নাই? তোমাদের ছবি আর কি। এরপর আছে ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, গ্রাফ থাকতে পারে, এই আর কি। বিশ্বগ্রামের প্রতিষ্ঠায় ডেটা প্রসেসিং করে মানুষের কল্যাণে তথ্য পরিণত করা হয়। বিশ্বগ্রামের প্রতিষ্ঠা কি করে? ডেটাকে প্রসেসিং করে, রান্নাবান্না করে মানুষের জন্য তৈরি করা হয়। এটা মনে রাখো যে ডেটাকে কি করে? প্রসেসিং করে। প্রসেসিং মানে কি? রান্না করা। ধরো একটা পাতিলার মধ্যে তুমি কি দিলা? লবণ দিলা, তারপর কি দিলা? আলু দিলা, তারপর মাংস দিলা, সবগুলো মিলে একটা লাস্টে গিয়ে একটা খাওয়ার মতো একটা জিনিস তৈরি হয়, অর্থাৎ সুরকা তৈরি হয়, এটা আমরা খাইতে পারি, তাই না? তো এটা হচ্ছে একটা ফাতিলার মতো, একটা ফাতিলাতে ডেটাগুলো দিয়ে প্রসেসিং করে মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। বিশ্বগ্রাম সৃষ্টিতে ডাটার আদান প্রদান অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তথ্যের আদান প্রদান, এই যে তুমি এখন শুনতেছো না, এটা হচ্ছে তথ্যের আদান প্রদান। তথ্যের আদান প্রদানের মাধ্যমে পৃথিবী কি হয়? পৃথিবী বিশ্বায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অথবা বস্তু। ওকে, দেন আমরা ইন্টারনেট, সরি একটু বেশি গেছে মনে হয়। আচ্ছা তোমরা একটু স্যাক্রিফাইস করবা, হ্যাঁ, এখন অনেক কিছু ঝামেলা হয় মাঝে মধ্যে। আচ্ছা দেখো এরপরে কি আছে? আমরা পড়ছি ইন্টারনেট সংযোগতা। আমরা ডাটা এবং ইনফরমেশনটা বুঝছি, তাই না? তাহলে দেখো ইন্টারনেট সংযুক্ততা। তো তোমার কাছে এখন ডেটাও আছে, তোমার সক্ষমতাও আছে, তোমার সব কিছু আছে। এই যে তুমি ক্লাসটা করতেছো, এই ক্লাসটা কি তুমি, তোমার কাছে সব কিছু আছে, ডেটা নেই, তুমি দেখতে পারবা? কখনো দেখতে পারবা না। তাইলে এটা হচ্ছে, এটা বুঝলে হয়ে গেল। ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টিতে গঠিত ইন্টারনেট বিশ্বগ্রামের ধারণাকে আজ বাস্তবে পরিণত করেছে। এই যে পৃথিবীতে অসংখ্য কম্পিউটারকে একীভূত করেছে, মানে একই নেটওয়ার্কে যুক্ত করেছে কে? ইন্টারনেট। তাহলে এই যে ইন্টারনেট ছাড়া এই বিশ্বগ্রামটা প্রায় অসম্ভব। ওকে, তো বিশ্বগ্রাম এটা কি? এটা আমরা আগে পড়ছি, সেজন্য আমি বিশ্বগ্রাম কি এটা আর বলতেছি না, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। তোমরা আগের ক্লাসটা একটু দেখে নিও, সমস্যা নাই। যদি কোনো সমস্যা হয় তাহলে বাইরে আছে তো তোমাদের কাছে, ওকে, বলে দিবা কোনো সমস্যা থাকলে। আচ্ছা, বিশ্বগ্রাম সৃষ্টির কারণ।
আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো আগেই সুখে ছিলাম, এখন আগে এত ঝগড়া ছিল না, এত ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ছিল না, এত গুজব ছড়াছড়ি ছিল না, আগেই তো ভালো ছিলাম। তাহলে এটা কারণ কী ছিল, অথবা সৃষ্টির কারণ কেন হয়েছে, অথবা কেন সৃষ্টি হয়েছে, আর এটার আমরা সামনে উপকার এবং অপকার এগুলো পড়বো। ওকে, হ্যাঁ, বিশ্বগ্রাম প্রক্রিয়ার প্রধান কারণ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিস্ময়কর বিকাশ। বিশ্বগ্রাম সৃষ্টির প্রধান কারণ একটা যেটা আছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ। মানে খুবই তাড়াতাড়ি এটা কী পড়ছে, ছড়িয়ে পড়ছে অন্য অন্য বিষয় থেকে। বিশ্বকে যুক্ত করার প্রথম প্রক্রিয়া শুরু হয়েছিল ঔপনিবেশিক যুগের প্রথম দিকে সারা দুনিয়া জুড়ে টেলিগ্রাফ লাইনের স্থাপনের মাধ্যমে। এটা দাগায় রাখো, একটা এমসিকিউতে আসতে পারে। ওকে, এমসিকিউ কোয়েশ্চেন তুমি ইয়া করতে পারো পরীক্ষার আগের দিন রাতে, দৌড়াদৌড়ি না করে মাঝে মধ্যে একটু ক্লাসটা দেখে নিবা। জাস্ট আমাদের এখানে কিন্তু প্রতিটি ক্লাসের নিচে একটা একটা কী থাকবে, ক্লাস এক্সাম লিঙ্ক থাকবে, ওখানে এক্সাম দিয়ে দিবা। এক্সাম দিলে তুমি আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে ফেলতে পারবা। ওকে, দেখো এটা কি বলছে, ঔপনিবেশিক যুগের প্রথম দিকে সারা দুনিয়া জুড়ে টেলিগ্রাফ লাইন। আমরা আগে এত বড় টেলিফোন নিয়ে আমি হয়তো দেখি না, আমি নিজেও এরকম ফিজিক্যালি দেখিনি, জাস্ট আমরা ফিল্ম অথবা মুভিতে এরকম দেখা হয়েছে। তাহলে এগুলো হচ্ছে টেলিগ্রাফ লাইনের মাধ্যমে এই পৃথিবীতে কি ফার্স্ট অফ অল টেলিগ্রাফ লাইনটা আমাদের স্থাপন করা হয়েছে, এরপর টেলিফোন আসছে, এরপর আস্তে আস্তে অনেক এই যে আজ পর্যন্ত আসছে আর কি। তাহলে এটা হচ্ছে মেন কারণ। তা আচ্ছা, এখানে কিছু একটা ইতিহাস দেওয়া আছে, ইতিহাসটা আমরা একটু পড়ি, দেখি কি কি বলা আছে এখানে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কম্পিউটারের উদ্ভাবন ঘটে এবং 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের উদ্যোগে কী করা হয় বলতো, এটা অরপানেট অথবা আরপানেট বলতে পারো তুমি, আরপানেট তো বলে না, অরপানেট বলে আর কি। হ্যাঁ, তাহলে নামক প্রজেক্টের মাধ্যমে শুরু হয় ইন্টারনেট 1969 সালে। প্রথম প্রজেক্টের নাম কি বলতো, অরপানেট। তাহলে এটা কারা পরিচালনা করেছিল, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আর ডিফেন্স, অর্থাৎ সেনাবাহিনী টাইপের আর কি। তাহলে দেখো, ইন্টারনেট এবং ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ এখন বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এখন তুমি ইন্টারনেট ছাড়া গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট যে কোনো অর্গানাইজেশন, যে কোনো মানে B2B, এই যে আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার সাথে কথা বলবা, এই যে তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো, সবগুলো হচ্ছে কি একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বিশ্বগ্রামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিশ্বের কেন্দ্র এবং বিশ্বের কেন্দ্রের বাইরে কোনো অঞ্চলে বিশাল বহুজাতিক সংস্থা গড়ে ওঠা। আচ্ছা, এটা একটা আমি সংক্ষেপে বলি, তোমরা রিডিংটা একটু পড়ে নিও, জাস্ট পারবা। দেখো, এখন আগে মানুষ কি করতো, ইউরোপীয় বণিক যারা ব্যবসা বহুজাতিক সংস্থা ছিল, তারা যুক্তরাষ্ট্রে গিয়ে অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অথবা অথবা আমেরিকার মানুষগণ USA গিয়ে, মানে বলতে আমি এখানে বহুজাতিক সংগঠনগুলো বোঝাচ্ছি, ওগুলো তারা গিয়ে ওখানে ইকোসিস্টেম তাদের বিভিন্ন অর্থলগ্নি অথবা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট, তাদের ব্যবসাটা ওখানে শুরু করতে পারতেছে না। এটা কিসের জন্য পারছে, সংস্থাগুলো কি করছে, আমেরিকারগুলা ইউনাইটেড কিংডমে গেছে, আবার ইউনাইটেড কিংডম ইউরোপীয়গুলো আবার কোথায় আসছে, যুক্তরাষ্ট্রে, এরকম ব্যবসার আদান প্রদান হয়েছে। ওকে, এরপর 1970 সালের পর ইউরোপীয় সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করে। কোথায়, ইউরোপীয়, 1970 সালের পর, দেখছো। তাহলে 1970 সালের পর আবার সংস্থাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন শুরু করে। একই সময়ে জাপানি সংস্থাগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার উৎপাদন শুরু করে। এভাবে বহুজাতিক সংস্থা অর্থনৈতিকভাবে একীভবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে আজকে অর্থের মানুষ, এই পৃথিবী আজ থেকে 2-3 হাজার বছর থেকে শুরু আগে থেকে 2000 সাল পর্যন্ত অথবা এর আগ পর্যন্ত 1000 সাল পর্যন্ত, প্রায় 1000 বছরে ওনারা যে ইমপ্রুভমেন্টটা আনতে পারে না, আমরা 200 বছর 100 বছরে কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা আমরা করে ফেলেছি। মানে এটা অনেক তথ্য অথবা অনেক অর্থনৈতিকভাবে যে একটা ইমপ্রুভমেন্টের দরকার, সেটা আমরা করতে পারছি। এটা কেন পারছি বলতো, এই যে আমাদের বৈশ্বিক তথ্য প্রযুক্তির বিপ্লবের ফলে। এটা মনে রাখো। জাস্ট তোমাদের এখন এরকম কোনো কোয়েশ্চেন দেওয়া হবে না, তোমার বহু লিখতে হবে এরকম না। জাস্ট তুমি রিডিংটা পড়ো, আমার কথা আমি যেগুলো বলছি সেগুলো শুনতেছো না, তুমি পরীক্ষায় গিয়ে এখান থেকে কোনো একটা লাইন লিখে দিবা, 10টা-20টা লাইন লিখে দিবা, জাস্ট পারবা। ওকে, এটা মনে করো না যে এই যে আমি
কখনো এটা মনে করবে না যে আমি কোনো একটা জিনিস লিখতেছি এটা মনে হয় হবে না বা এরকম। তুমি সঠিক তথ্য যদি পড়ে থাকো নিশ্চয়ই তোমার কাছে এখানে 80% তোমার মাথায় থেকে যাবে। ওকে, তো এখন আমাদের একটা বিষয়, বিশ্বায়নের বৈশিষ্ট্য। হ্যাঁ, বিশ্বায়নের বৈশিষ্ট্য কি? বিশ্বায়নের 4টি মূল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিশ্বায়নের মূলত 4টি মূল বৈশিষ্ট্য কি আছে লক্ষ্য করা যায় অথবা প্রত্যক্ষ করা যায়। একটা হচ্ছে কি, ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে সামাজিক নতুন বিন্যাস, যার মাধ্যমে দূরের মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করা। আচ্ছা, আগে আমরা কার সাথে সবচেয়ে সম্পর্ক বেশি ছিল? যার সাথে ভৌগোলিক অবস্থান খুব কাছাকাছি। ওকে, এখন কিন্তু এটা হচ্ছে না। এখন আমরা ভৌগোলিক অবস্থানের কাছাকাছি না হইলেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মানুষ আমরা একে অপরের সাথে কানেক্টেড হতে পারতেছি। ওকে, এটা হচ্ছে কি একটা মানে ওই যে অবস্থানের ঊর্ধ্বে, মানে এটা বোঝাচ্ছে যে তোমার ভৌগোলিকভাবে কাছাকাছি না হলেও তোমরা কি একটা কানেক্টিভিটি অর্জন করতে পারতেছো, তোমার সম্পর্ক স্থাপন করতে পারতেছো। এই সামাজিক সম্পর্কের মধ্যে ক্ষমতার নতুন বিন্যাসও তৈরি হয়েছে। এখন এই সামাজিক সম্পর্ক না, আবার ক্ষমতার নতুন বিন্যাসও তৈরি করা একটা হয়েছে। হ্যাঁ, তাহলে এখন এরপর এটা উদাহরণ দিতে অনেক কিছু আছে, আমি ক্লাসটা লম্বা করতেছি না। তারপরে তোমরা না বুঝলে কিছু বলা থাকলে ভাই একে কল দিবা, অথবা তোমার আমাদের একটা টেলিগ্রাম অথবা আমি এরকম একটা কোনো একটা গ্রুপ খুলে ফেলবো, তোমরা ওখানে থাকবা, যে কোনো সময় কোয়েশ্চেন আসলেই জিজ্ঞেস করবা জানার থাকলে। ওকে, বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কের এবং বিনিময়ের ব্যাপ্তি, গভীরতা এবং গতি এবং আবার কি দিচ্ছে এবং এমন দিচ্ছে সবগুলা, এবং প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা দেখো, বিশ্বের বিনিময়ের ব্যাপ্তি, বিনিময় ব্যাপ্তি মানে বুঝছো, মানে পণ্য আদান প্রদান এইটা। তারপরে গভীরতা, গতি এবং প্রভাব ক্রমাগত কি আছে বৃদ্ধি পাচ্ছে। তারপর নতুন নেটওয়ার্ক এবং যোগাযোগের গ্রন্থি সৃষ্টি হয়েছে, নতুন নতুন জায়গার সাথে মানুষের আপ টু ডেট কানেক্টেড হচ্ছে মানুষ। তারপর কি করতেছে, নতুন কিছু আবিষ্কার করতেছে। এটা হচ্ছে কি গ্রন্থি সৃষ্টি হচ্ছে। অনেক সমাজবিজ্ঞানী একে জ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা বলে অভিহিত করেছে, যদিও পশ্চিমা দেশসমূহ উৎপত্তি তারপর কি আছে, তথাপি এটি ক্রমশ যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাহলে অনেক সমাজবিজ্ঞানী অথবা সমাজ যারা সমাজ নিয়ে একটু গবেষণা করেন তারা বলতে চাচ্ছেন যে এটা বিজ্ঞান ভিত্তিক সমাজ, যদিও বা এটা অনেকেই বিশ্বাস করতে চায় না। ওকে, কেন বিশ্বাস করতে চায় না সেটা আমরা পরে দেখব। তাহলে বিশ্বায়ন কোনো একমুখী প্রক্রিয়া নয়। ওকে, এটা একটু গুরুত্বপূর্ণ। একমুখী প্রক্রিয়া নয়, দ্বিমুখী অথবা বহুমুখী হতে পারে। দুটি বিপরীত ও অনেকের মতে দান্তিক মানে বুঝছো দ্বন্দ্ব আর কি, তাহলে প্রক্রিয়া এবং এর সাথে জড়িত। এর প্রথমটি হচ্ছে মুখীনতা বা গ্লোবাল, যার মাধ্যমে বিশ্বের ভিন্ন ভিন্ন সমাজ প্রতিষ্ঠা এবং সংস্কৃতির সমরূপ ধারণ করে। দেখো, কোনো একটা জিনিস আমাদের গ্রামে কি হইতো বলো তো, আমাদের যখন গ্রামে আর শহরে একটা অনেক ডিফারেন্স ছিল। এখন গ্রাম থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সার অথবা অনেক ভালো ভালো জ্ঞানী মেধাবী ছাত্র মানে অনেক ভালো কিছু করতেছে, অনেকে আবার ফ্রিল্যান্সিং বা এই ধরনের সেক্টর অনেক কাজ করতেছে। হ্যাঁ, তাহলে এগুলো সবগুলো কি আমরা একটা উদাহরণ ধরতে পারি না, বিশ্বমুখিতা অথবা গ্লোবালের একটা উদাহরণ হিসেবে নিতে পারি না? অবশ্যই নিতে পারি। হয়তো আমরা এখন বলবো স্যার আমাদের সবগুলোকে আমাদের নিজেরা যদি আমরা উদাহরণ হয়ে যায় বাকিগুলা কি হবে? কিছু হবে না স্যার, তোমরা নিজেরাই হচ্ছে সবগুলা। উদাহরণটা রিয়েল লাইফে দিবা তুমি। আমি কখনো ধরো রকেটে চড়বো না, আমার যদি একটা ড্রিম মানে সুযোগ পাইলে চড়বো না এরকম না, জাস্ট আমার কোনো আহত এটা ড্রিম নাই যে আমি রকেট নিয়ে কোথাও যাব। তাহলে এখন আমি রকেট নিয়ে যদি আমাকে উদাহরণ দেওয়া হয়, তুমি রকেটে উঠলে ওখানে একটা বেল্ট পরবা, এখন আমি রকেটের বেল্ট কোথার জন্য রকেটে কখন উঠবো বলো তো? তাহলে এখন এগুলা অবাস্তব উদাহরণগুলো দিয়ে একটু আমাদের বোঝানোর চেষ্টা করা হয়। তাইলে আমি আবার এটা তার বিরোধিতা করতেছি না, যদি বুঝাইতে পারলে ভালো, তারপরে আমাদের রিয়েল লাইফের উদাহরণগুলো দিলে একটু ভালো হয়। হ্যাঁ, তাহলে এরপর দিকে আছে অন্যটি হচ্ছে লোকাল অথবা স্থানিকতা। একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে কি স্থানিকতা অথবা লোকাল, যার মাধ্যমে প্রান্তিক সমাজ প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক গুরুত্ব অর্জন করে এবং শক্তিশালী হয়। তাহলে এর উদাহরণ হচ্ছে বিলুপ্তপ্রায় ভাষাগুলি। আচ্ছা, লোকালের উদাহরণ হচ্ছে দেখো আমাদের দেশের, আমি এগুলো
পড়তে পড়তে মনে হয় অনেক ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, জাস্ট আর 2টা ইয়া পড়বো, এরপরে শেষ করে দিব। ওকে, তাহলে লোকাল স্থানীয়করণ হচ্ছে কি, দেখো আমাদের ছাটগাঁয়ের ভাষা, চট্টগ্রামে যারা ভাষা আছে, হ্যাঁ, এটা অনেকে বলতেছে এত বছরের মধ্যে হারিয়ে যাবে বা এরকম করে যাবো, কিন্তু অনেকে এখন ওই ভাষা নিয়ে কাজ করতেছে। এটা ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন আদি ভাষা, বিভিন্ন সমাজের এটা কি বলে ঐতিহ্য হারিয়ে যাওয়ার প্রান্ত থেকে মানুষ অনেক উদ্ধারও করতেছে, করা হয়েছে, এবং মানুষ অনেকে চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে কি লোকাল, এবং যেটা গ্লোবাল, এই যে বিশ্ব একে অন্যের সাথে যোগাযোগ হতে পারে, এটা হচ্ছে গ্লোবাল। এটা একটু তোমরা মনে রাখবা, জাস্ট তোমাদের বইটা একটু পড়বা, একটা সময় নিয়ে জাস্ট রিডিংটা পড়া। আমি তোমাকে কিছু মুখস্থ করতে বলতেছি না, জাস্ট তুমি রিডিংটা পড়ো, দেখবো যে অনেক কিছু পারতেছো। ওকে, তাহলে বিশ্বায়নের মাধ্যমসমূহ, বিশ্বায়নের মাধ্যমসমূহ কী হতে পারে বলো তো? বিশ্বায়নের মাধ্যমসমূহ তাহলে সংকীর্ণ, এটা হচ্ছে সংকীর্ণ ধারণা নয়। আচ্ছা, এটা তো কোডিং কিছু নাই, তোমরা একটু পড়বা। বিশ্বায়নের মাধ্যমসমূহ কী কী হতে পারে এটা একটু তোমরা দেখো, এটা একটু এত কোডিং কিছু হবে না, জাস্ট আমি একটু বলি। এসব সংস্থা বিশ্বের যা অর্থনীতি সম্প্রসারণের পালনের ব্যাপক ভূমিকা পালন করছে। আচ্ছা, বিশ্বের যত ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠান আছে, বিশ্ব আর্থিক প্রতিষ্ঠান অথবা আন্তর্জাতিক, আমরা কি বলতে পারি জাতিসংঘ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, তারপর বিশ্ব ব্যাংক, এই ধরনের ইয়াগুলো কয়েকটা নাম দিচ্ছে আর কি। তথ্য ও প্রযুক্তির বিকাশ, বিশ্ব যাতায়াত ও বিশ্বের ব্যবস্থার পরিবর্তনে বিশ্বের সভ্যতা ও জনসমাজে পরস্পরের নৈকট্য সুদৃঢ় করেছে, আর এসবের ফলে বিশ্বায়ন প্রক্রিয়া হয়েছে ত্বরান্বিত। তাহলে এই যে বিশ্ব যাতায়াতের জন্য একটা তথ্য যোগাযোগ প্রযুক্তি একটা ব্যাপক ভূমিকা আছে, এটার কথা মূলত এখানে বলা হয়েছে, তোমরা একটু দেখবা। হ্যাঁ, তাহলে ইতিবাচক সম্ভাবনা আর একটা নেতিবাচক সম্ভাবনা, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবাই, এটা মনে রাখো। একটা প্রশ্ন বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক, হয়তো টেস্ট পরীক্ষা পাবা, নয়তো ফাইনাল পরীক্ষা কোনো একটা পাবা। তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কলেজে টেস্ট পরীক্ষা খারাপ করলে তোমাকে ফাইনাল দিতে দেবে না, তাহলে এটা ফাইনাল চাইতে গুরুত্বপূর্ণ, কারণ তুমি ফাইনালে খারাপ করলে একটা খারাপ করবা, কিন্তু টেস্টে খারাপ করলে তুমি সবগুলাই খারাপ করতেছো, কিন্তু এটা মনে রাখা। হ্যাঁ, আর একটা সবচাইতে আমাদের ব্যাড একটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমরা পরীক্ষার জন্য শিখতেছি। পরীক্ষার জন্য না, তুমি সবগুলো পরীক্ষার জন্য শিখতে পারবা না কখনো। জাস্ট তোমাদের হার্ড অথবা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে ওগুলো একটু দেখো, দেখবা জীবনে অনেক কিছু চেঞ্জেস আসবে ইনশাল্লাহ। তো সংক্ষেপে আমরা বিশ্বায়নের ইতিবাচক বিষয়সমূহ দেখব। একটা হচ্ছে কি, যে কোনো স্থানের সাথে তাৎক্ষণিক ও কার্যকর যোগাযোগ সম্ভব। যে কোনো স্থানের সাথে আমরা সহজে কী করতে পারতেছি, যোগাযোগ করতে পারতেছি। এরপর কম খরচে বিশ্বের যে কোনো প্রান্তের লোকের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, অত সম্ভব। তা আমি হুবহু টেক্সটটা পড়তেছি না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু ইঙ্গিতটা দিচ্ছি, তোমরা টেক্সটটা একটু পড়ে নিবা। ওকে, তাহলে কি আছে, আমরা বিশ্বের যে কোনো একটা প্রান্তের সাথে সহজে কী করতে পারতেছি, কানেক্ট হতে পারছি, যোগাযোগ করতে পারতেছি। তাহলে মনুষ্য শক্তির অপচয় রোধ করে কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পেয়েছে। মনুষ্য শক্তির অপচয় এটা কি, আগে ধরো একটা বিল্ডিংয়ের মানে একটা বিল্ডিংয়ে 5তলা একটা ভবন হচ্ছে, 5তলা, ওখানে উপরে ঢালাই হচ্ছে। এখন ওই ঢালাইয়ের মধ্যে মানুষ কী করতো, নিচ থেকে মশলাগুলো নিয়ে যাইতো। এখন এগুলো মানুষ নিয়ে যায়, মেশিনের মাধ্যমে তুলে ফেলে, বিভিন্ন স্ক্র্যাপারের মাধ্যমে তুলে ফেলে। তাহলে এগুলো হচ্ছে কি, মনুষ্য শক্তির অপচয়টা রোধ হচ্ছে। হ্যাঁ, তারপরে ব্যবসা ও বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজতর হচ্ছে। আমরা এখন বিকাশ, নগদ অথবা অন্যান্য যে কোনো একটা মাধ্যমে সহজে টাকা পে করতে পারতেছি, অথবা আমি আবার এখানে বিকাশ নগদকে প্রমোট করতেছি এরকম না, জাস্ট একটা উদাহরণে চলে আসলো। তারপরেও যদি তোমাদের এরকম মনে হয় তাহলে দুঃখিত। হ্যাঁ, তাহলে কি আছে, ব্যবসা ও বাণিজ্যের প্রসার ঘটেছে এবং লেনদেন সহজ হচ্ছে। তো শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসছে কিসের মাধ্যমে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। তারপরে মানুষের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসা পাওয়া যাচ্ছে, সহজতর হয়েছে। তাহলে মানুষের উন্নত চিকিৎসা এখন মানে আমরা এন্ডোস্কোপির মতো অনেকগুলা হিউজ উদাহরণ আছে, তোমরা সামনে পাবা এগুলা। তাহলে এই চিকিৎসা পাওয়াতে একদম সহজ হয়েছে কিসের মাধ্যমে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। মানব সম্পদ উন্নয়ন ও সকল ব্যবস্থার খরচ কমে আসছে, জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। ওকে, তারপরে যে কোনো তথ্য ইন্টারনেটে পাওয়া সম্ভব। ওকে, তারপর অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ইবুক, এগুলোতে তোমাদের বলা আছে অনলাইন পেপার প্রভৃতির সুবিধা বুক করা যাচ্ছে। এরপর সারা পৃথিবী হাতের মুঠে এসেছে। তাইলে এখন
এই যে সংক্ষেপে তোমাদের বিশ্বায়নের ইতিবাচক বিষয়সমূহ, এগুলো তোমরা জাস্ট একটু রিডিং পড়ো অথবা আমার ক্লাসটা তুমি শুনেছো, হ্যাঁ? তাহলে এখন দেখো তোমার কাছে কিছুই জানা নাই, তাহলে তুমি এইটার সম্পর্কে কিছু একটা লিখতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটাই লিখবা, দেন তোমাকে তোমার জানার উপর ভিত্তি করে তোমার মুখ থেকে কি উচ্চারণ হচ্ছে এটা তোমার ভবিষ্যতে তুমি কোনো একটা বক্তব্য দিতে যাচ্ছ অথবা তুমি কিছু একটা আবিষ্কার করতে যাচ্ছ অথবা কিছু একটা করতে চাচ্ছ আর কি। তাহলে এটার পুঁজি হবে তুমি ক্লাস অথবা ক্লাস জীবনে, অর্থাৎ তোমাদের এই যে ক্লাসে যে জীবনটা পাঠ করতেছো, এখানে কী শিখতেছো, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তো আশা করি তোমরা এটা ইতিবাচক ধারণাটা তোমরা একটু পড়বা আর ইনশাল্লাহ পারবা। এটা এখান থেকে আমি কিন্তু এমসিকিউ দিব, তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষাটা নিচে সবাই দিয়ে দিবা। ওকে, তাহলে বিশ্বায়নের নেতিবাচক ধারণা অনেক কিছু তোমরা বলতে পারবা, তারপরেও একটা তোমাদের বইয়ের সাথে সামঞ্জস্য রেখে বলবা, ঠিক আছে? তোমরা এখন নেতিবাচক ধারণা বলতে বললে তোমরা সবচাইতে বলো কি টিকটক বা অন্য কিছু, এই মানে সহজে মানুষ সোশ্যাল এডিক্টেড, এই টাইপের কিছু একটা বলো। সবাই যেটা বলে সেটা বলার দরকার নাই, বলবা ঠিক আছে, একটু কম বলবা, জাস্ট তোমরা একটু পড়ে বলবা। আরেকটা হচ্ছে একটা শুনে বলা, একটা হচ্ছে পড়ে বলা, এটা ডিফারেন্স আছে কিন্তু। তাহলে তুমি শুনে বলবা কি টিকটক সবার কাছে টিকটকে খারাপ, সেজন্য টিকটক বলবা, তাহলে এটাও বলবা, জাস্ট আবার একটু পড়ে শুনে বই থেকে একটু কিছু একটা সমস্যা রেখে বলবা। ওকে, তাহলে সংক্ষেপে বিশ্বায়নের নেতিবাচক সম্ভাবনাসমূহ হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা থাকছে না, অর্থাৎ তথ্য চুরি হয়ে যাচ্ছে, সাইবার ক্রাইম বাড়তেছে, ই কমার্স হুমকির সম্মুখীন হচ্ছে, তারপর ইন্টারনেটের ফলে সব কিছু সহজলভ্যতা হওয়ায় যুব সমাজ আজকে কী হচ্ছে, যুব সমাজে সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে, তারপর সবল ও দুর্বলের ব্যবধান বাড়ছে, ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে এবং ডিভাইস পড়ছি আমি, তাহলে ডিভাইড দ্রুত বাড়ছে এবং অদক্ষরা কর্ম হারাচ্ছে। অদক্ষ বুঝতে যারা আগে আমরা যখন আমাদের ইন্টারনেটের সাথে আমি হচ্ছি, মানে পরিচিত হচ্ছি, ইন্ট্রোডিউস হচ্ছি, তখন কি হয়তো ফেসবুক পেজ খুলতে পারা, একটা মোবাইলের এমনও আছে যে ধরো একটা মোবাইলের ভলিউম কমে গেছে, এটা বাড়াই দেওয়া, এটা অনেক বড় একটা কাজ হয়ে যেত। তাহলে এটা এখন এত বড় কাজ না। তাইলে যারা অদক্ষ আছে যারা প্রপার স্কিল্ড না, তারা কিন্তু কাজ ঠিকই হারাচ্ছে, এটা বোঝাতে যাচ্ছে। মানে তাই বিশ্বায়নে অবাধ প্রতিযোগিতার স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক ভবিষ্যতে অনেকটা অন্ধকারাচ্ছন্ন। এটা তোমরা আগের যে এই টেক্সটটা পড়লে এখানে এই বিষয়টা একটা সুন্দরভাবে দেওয়া আছে, একটু পড়বা, এই বিশেষ করে এই বিষয়টা দেখো। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমার বিদ্যুৎ বা কোনো একটা কারণে লাইটটা অফ হয়ে গেছে, সমস্যা নাই। তো তোমরা হয়তো আশা করি আমাদের ক্লাসটা উপভোগ করবা। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের জানাবা। এরপরে আমরা আগামী ক্লাসে পার্ট 2 এবং 3 এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চন জিজ্ঞেস করবা, যদি আমি পারি, আমি জানি, এরকম হইলে ইনশাল্লাহ চেষ্টা করব। আশা করি তোমাদের পাশে থাকতে পারবো। তো তোমার জন্য, তোমার ফিউচার লাইফের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।